৯/৭/২০২৪ হতে ১১/৭/২০২৪ পর্যন্ত ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় কৃষি ও প্রযুক্তি পুষ্টি মেলা ২০২৪-এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ ডক্টর ফ.ম. মাহবুবুর রহমান, পরিচালক পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং ডি এই খামারবাড়ি, ঢাকা। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ মোহাম্মদ নাসির উদ্দিন, অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মোহাম্মদ আব্দুস সুবহান, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম। মেলায় ফলচারা বিতরণ এবং কৃষি তথ্য সার্ভিসের সিনেসা প্রদর্শন ও লিফলেট বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ছাত্রী, ডিএই চট্টগ্রাম অঞ্চলের জেলা ও উপজেলা সকল কর্মকর্তাগণ, হর্টি কালচার সেন্টার কর্মকর্তাগণ ও আঞ্চলিক বেতার কৃষি কর্মকর্তা, কৃষি তথ্য সার্ভিস, চট্টগ্রাম ও গণমাধ্যমের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। স্থান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণ, খামারবাড়ি, আগ্রাবাদ, চট্টগ্রাম। আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম। প্রচারে কৃষি তথ্য সার্ভিস, চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম। ফলের গুণাগুণ পাঠ্যপুস্তকে আছে। আমরা বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, সিম্পোজিয়ামে কিন্তু আলাপ করা হয়। সবচেয়ে বেশি যেটা অভাব এটা হচ্ছে সচেতন না। আমরা সব কিছু জানি কিন্তু করব, খাবো, খাওয়া হয় না, সচেতন না। আরেকটা বিষয় হচ্ছে মানসিকতা। এখনও কোনো আত্মীয় স্বজন যদি অসুস্থ হয়, আমরা কিন্তু আপেল, কমলা, আঙ্গুর এগুলো নিয়ে যাই, কিন্তু তার বিকল্প হিসাবে আরও বেশি পুষ্টি আছে দেশি ফল, যেমন পেয়ারা, জাম্বুরা, আমড়া, আমলকি। এদিকে কিন্তু আমরা খেয়াল করি না। এটাতে আমাদের মেন্টালিটি পরিবর্তন আনতে হবে। কোনো অসুস্থ আত্মীয় স্বজন, আমি তো আপেলের পরিবর্তে আমড়া নিয়ে যেতে পারি, আমরা পেয়ারা নিয়ে যেতে পারি। এই পরিবর্তনটুকু আসতে হবে। যদি পরিবর্তন আসে তাহলে এই যে আজকের যে আয়োজন, কষ্ট করে আমাদের এখানে উপস্থিত হওয়া, এটা সার্থক হবে। আমি এই আশাটুকু করব। উপস্থিত হয়েছেন তাদেরকে অনুরোধ করব, যাওয়ার আগে আমাদের যে স্টলগুলো আছে একটু জিজ্ঞাসু মন নিয়ে আমরা দেখব, জিজ্ঞেস করব। এখানে কিন্তু আমাদের এক্সপার্টরা বসে আছেন, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তারা প্রস্তুত। আমরা একটু এখান থেকে জেনে নেব এবং জানার পরে যেটা জানবো এটা বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা, আমরা যদি এটাতে বাস্তবে প্রয়োগ করি তাহলে সোনার বাংলাটা একটা বাস্তবে রূপ নেবে। তো তোমরা যারা আমার সামনে ছাত্রছাত্রী, আমাদের ছেলেমেয়েরা রয়েছ, তোমাদের এই কথাগুলো শোনা খুবই জরুরি। আচ্ছা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তোমরা টিভি খুললেই দেখতে পাবে যে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের বাড়ির আশেপাশে 1 ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। কেন খালি রাখা যাবে না? যে আমাদের দেশে মানুষ অনেক বেশি। তোমাদেরকে আমি শুধু একটা
স্ট্যাটিস্টিক্স বলি, পরিসংখ্যান বলি, তোমরা নিশ্চয়ই পরিসংখ্যানের কথা তো শুনেছ। একটা হিসাবটা কি, আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল 1971 সালে, তখন আমাদের দেশে মানুষ ছিল 7.5 কোটি। তখন আমাদের খাদ্য উৎপাদন হতো 1 কোটি টনের মতো, কিন্তু এখন আমাদের মানুষ 17 কোটি, আমাদের খাদ্য উৎপাদন করি আমরা 4 কোটি টনের মতো। তার মানে আমাদের যে খাদ্যের উৎপাদন অনেক বেড়েছে, 3 গুণ 4 গুণ আমরা বাড়িয়েছি। খাদ্যের আমাদের কোনো ঘাটতি নাই, বুঝতে পেরেছ? আমাদের খাদ্যের কিন্তু কোনো ঘাটতি নাই। আমরা এখন কি বলছি, পুষ্টি নিয়ে কথা বলতে চাই, পুষ্টি নিরাপত্তা দিতে চাই। মানে আমাদের পুষ্টি আছে, নিরাপত্তা কোনটা? যে আমার ধন সম্পদ আছে, ধন সম্পদকে আমরা যাতে চোর ডাকাত নিয়ে যেতে না পারে, আগুনে পুড়ে না যায় বা কোনো বন্যায় ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য আমরা একটা নিরাপদ জায়গায় রাখি। এখন আমরা খাদ্য উৎপাদন করেছি, আমাদের খাদ্যের কোনো ঘাটতি নাই, যেটা আমাদের উৎপাদন করা দরকার সেটি আমাদের হয়েছে, কিন্তু আমরা সেটা নিরাপত্তা দিতে পারছি না, কোনোভাবে নষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে নষ্ট হচ্ছে? যে আমরা যে খাদ্য উৎপাদন করি, সেই খাদ্য উৎপাদন করার পরে আমাদের টেবিলে আসার পর্যন্ত, আমাদের যদি টেবিলেও আসে সেখানেও আমরা অপচয় করি। আমি শুধু একটা কথা বলি, তোমাদের বয়সে আমার কয়েকটা ভাতিজা আছে, ভাগ্না এবং ভাতিজা আছে। তারা একটু চালাক প্রকৃতির, দুষ্ট প্রকৃতির। তারা দেখে কোথায় বুফে খায়। তোমরাও নিশ্চয়ই চিটাগংয়েও অনেক রেস্টুরেন্ট আছে, বুফে রেস্টুরেন্ট। ওখানে 80টা 90টা খাবারের আইটেম থাকে, অনেক আইটেম থাকে। ওরা করে কি, ওইটা দুপুর 12টায় খোলে ওই রেস্টুরেন্ট, 4টায় বন্ধ হয়ে যায়। ওরা দুপুর 12টায় গিয়ে ঢোকে, সেই দিন সকালবেলা নাস্তা খায় না। তোমাদের বয়সী সকালবেলা নাস্তা খেলে দুপুরে বেশি খেতে পারবে না, সেই জন্যে তারা দুপুরে সকালবেলা একটু ঘুম থেকে উঠে দেরি করে। সেটা মেনলি তারা শুক্রবার দিন যায়, শুক্রবার দিন একটু দেরি করে ঘুম থেকে উঠে তারা রেস্টুরেন্টে চলে যায় 12টার দিকে, গেট খোলার সাথে সাথেই গিয়ে খেতে থাকে। মানে 4টা পর্যন্ত তাদের টার্গেট হলো 80টা আইটেম, 1000 টাকা বা 800 টাকা দাম, প্রত্যেকটাই টাচ করতে হবে। কখন যখন ক্ষুধা না লাগে তখন তারা গলায় আঙুল দিয়ে বাথরুমে গিয়ে বমি করে আসে, তাও খেতে হবে 80টা। আমি কথাটা এটা বলছি যে কয়েকদিন আগে একটা পত্রিকায় পরিসংখ্যান এসেছে যে আমাদের সবচেয়ে বেশি খাদ্য আমাদের দেশে নষ্ট হয়। আমাদের দেশে নষ্ট হয় সবচেয়ে বেশি খাদ্য কোথায়? রেস্টুরেন্টে। আমি যা খেতে পারি তার থেকে অনেক বেশি নেই, দেখানোর জন্যে মানুষকে। আমি খেতে পারি না কিন্তু নেই, নিয়ে যে নষ্টটা করলাম, নষ্টটা কি নষ্ট করলাম? মানে আমাদের ছিল যা, আমি খেতে পারলাম না, নষ্ট করে ফেললাম। পরে কি হবে? আমার খাওয়ার কথা ছিল 1 মাসে, সেটি আমি 15 দিনেই নষ্ট করে ফেললাম। আর 15 দিন কি করতে হবে? আমাদের না খেয়ে থাকতে হবে বা কম খেতে হবে। আমার যেটা পুষ্টি সমৃদ্ধ খাওয়ার কথা ছিল প্রতিদিন 250 গ্রাম চালের ভাত, কিন্তু একদিনই যদি আমি 1 কেজি খেয়ে ফেলি, কিন্তু আমি তাহলে 15 দিন বা 1 মাস খেতে পারবো না ওই খাবারটায়। তোমরা কিন্তু ভালো হিসাবটা বোঝো, তোমরা তোমাদের বাবা আমাদেরকে বলতে হবে। আমাদের জিহ্বাটা অনেক ভালো, আমরা কিন্তু স্বাদ ভালো বুঝি। পৃথিবীর অন্য মানুষরা এত স্বাদ বুঝে না, তারা লবণ হয় কি না, তেল হয় কি না, নুন ঝাল হয় কি না, তারা কিন্তু এটা বুঝে না। আমরা বাংলাদেশের মানুষ, এই এশিয়ার মানুষরা, এই দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষরা স্বাদ আমরা খুব ভালো বুঝি, সেই জন্যে স্বাদযুক্ত খাবার না হলে খাই না। আমাদের করা উচিত কি? আমি সবসময় বলি এই কথাটি যে আমাদের দেশে, এই চিটাগংয়ে আমি দেখেছি মুগের ডালের সাথে মুরগির গিলা কলিজা দিয়ে একটা ডাল তৈরি করে সকালবেলা, এটা খুব সুস্বাদু হয়। কিন্তু কি দরকার? মুগের ডাল একটা পুষ্টি আমিষ জাতীয় খাবার, মুগের ডালটা আমিষ কোথাকার? গাছের আমিষ, উদ্ভিদ থেকে আসলো আমিষ। আর মুরগির মাংসটা কোত্থেকে আসলো? প্রাণী থেকে। তো দুইটা তো আমার একসাথে খাওয়ার দরকার নাই এক বেলায়। এই ডাল আর মুরগির মাংস একসাথে খাওয়ার তো দরকার নাই। আমি সকালবেলা ডাল দিয়ে খেলাম, দুপুরবেলা মুরগির মাংস দিয়ে খাবো, রাতে সবজি খাবো। কিন্তু যদি তুমি সকালবেলায় ডাল আর মুরগির মাংস একসাথে রান্না করে খেয়ে ফেলো, তাহলে তো তোমাকে রাতের বেলা বা দুপুরবেলা খেতে হবে মরিচ ডলা দিয়ে। খাও তোমরা কখনো? যখন খাবার কিছুই থাকে না তখন বলে যে আলু ভর্তা করে আর মরিচ ভর্তা করে নিয়ে আসো। তোমরা খাও না কখনো? খেয়েছ? আমরা খাই যে আজকে কোনো কিছু রান্নাবান্না নাই, কিন্তু আজকে মরিচ ভর্তা নিয়ে আসো, ডাল আলু ভর্তা নিয়ে আসো, আমরা এটা খাই। কিন্তু কি হলো তাতে? পুষ্টি কিন্তু আমরা পেলাম না। আমি যদি বুদ্ধিমান হতাম তাহলে সকালে ডাল দিয়ে রুটি খেয়ে, দুপুরে মুরগির মাংস দিয়ে খেয়ে, রাতে একটা কিছু খেয়ে আমি নিলে পারতাম। কিন্তু আমি যে মানব দেহ, এটা কিন্তু একদিন না একদিন তোমার কলাপস করবেই। তুমি যদি ভালো খাবার না দাও, পুষ্টি সমৃদ্ধ ভালো খাবার মানে দামি খাবার না,
আমাদের খাবার প্রচুর আছে। আমাদের যা খাবার আমরা উৎপাদন করি তার 30 থেকে 35 ভাগ খাবার শুধু কৃষকের ক্ষেত থেকে আমাদের টেবিল পর্যন্ত আসতে আমরা নষ্ট করে ফেলি। আমরা নষ্ট করি বেশি। আমাদের দেখবা বিদেশ থেকে যখন এই যে কোয়ারেন্টাইন অফিসে যাও, আমাদের এখানে একটা অফিস আছে, গিয়ে দেখো বিদেশ থেকে যে ফল আসে কি সুন্দর প্যাকেট করে আসে, সুন্দর। দেখো না তোমরা স্পঞ্জ দিয়ে আপেল নাশপাতি কি সুন্দর প্যাকেট করে আসে, আঙুর কমলা বেদানা কি সুন্দর প্যাকেটে আসে। কিন্তু আমার কাঁঠাল কলা কিভাবে আসে? ট্রাকের মধ্যে দিয়ে ওর মধ্যে মানুষ বসে তারপরে আসে। চিটাগাং বা ঢাকায় আসতে আসতে সব পচে যায়, নষ্ট হয়ে যায়। আমরা যখন পাই তখন দেখি কোনোটা কামড় দিলে পচা থাকে, নষ্ট থাকে। আমাদের দেশের ফল আমরা যত্ন করি না। দেশি মানুষের, তোমাদের এখানে অনেক বড় বড় কর্মকর্তা আছে, কিন্তু এখানকার কর্মকর্তা হইলেই ভালো হতো, কিন্তু আমাকে দাওয়াত দিয়ে ঢাকা থেকে নিয়ে এসেছে একটু দাম দেখানোর জন্যে। আসলে আমরা বিদেশ থেকে যে আঙুর খাই, আপেল খাই, সেটা কিন্তু আমার ফলের থেকে ভালো না। এই বাংলাদেশটা আল্লাহর সৃষ্টি দেশটা খুবই সুন্দর একটা দেশ। 6টা ঋতু আছে, 6টা ঋতুতে বিভিন্ন ধরনের ফল হয়। যখন যে সিজন হয় সেই সিজনের ফল খেতে চেষ্টা করো, ঠিক আছে? যদি বলে যে আত্মীয় বাড়িতে রোগী অসুস্থ হয়েছে, তুমি যদি সেই বাড়িতে কাঁঠাল নিয়ে যাও, তোমার ঢুকতেই দিবে না। নিয়ে যেতে হবে কি আপেল আঙুর ফল নিয়ে আসছে। আর তুমি যদি কাঁঠাল নিয়ে যাও, বলে কাঁঠাল নিয়ে আসছে, আম নিয়ে আসছে, আম কাঁঠাল কিন্তু ফল না, নাকি ফল? আম কাঁঠালও ফল, কিন্তু আমাদের ভাষায় ফল কি? ফল হবে ওই আপেল আঙুর নাশপাতি বেদানা, ওই অতিথির গুরুত্ব বেশি। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, আমরা যা কাজ করি তার থেকে অকাজ করি বেশি, এটাই তো আমি বোঝাতে চাইলাম নাকি? আমার যা দরকার নাই সেটাই আমি ব্যবহার করি, সেটা আগে আমার বাঁচতে হবে, বাঁচার ব্যাপারটা নিশ্চিত করতে হবে। আমি অনেক বড় অ্যারিস্টোক্রেসি দেখাতে পারি, অনেক সুন্দর পোশাক পরতে পারি, কিন্তু আগে আমার মিনিমাম পোশাকটা তো দরকার, ঠিক আছে না? মিনিমাম খাওয়াটা তো দরকার। আমি খাবো আপেল নাশপাতি বেদানা সব কিছুই খাবো, কিন্তু আগে আমার পুষ্টি উপাদান, তোমরা জানো নিশ্চয়ই পড়েছ যে 6টি পুষ্টি উপাদান খাদ্যের মধ্যে থাকা দরকার। আমরা যে খাবার খাই 6টি খাবার দরকার। আজকে আমি নতুন কথা শুনেছি, আমার কাছে ভালো লেগেছে, যে আঁশ জাতীয় খাবার খাওয়া দরকার। আঁশ জাতীয় খাবার তোমরা খাবে না, তোমরা বার্গার খাবে, তোমরা ওই কি বলে ওইটা পিৎজা খাবে, তোমরা খাবে হলো ওই যে গ্রিল নান খাবে। আমার ছেলে যখন কোনো ভালো কাজ করে আসে, একটু রেজাল্ট ভালো করে, তখন তার বায়না থাকে, বা একটু বৃষ্টির দিন হলে বায়না থাকে, কয় বাবা আজকে নান আর গ্রিল নিয়ে আসো, ঠিক আছে? কিন্তু যদি তাকে বলা হয় যে না, আজকে অনেক ভালো রান্না করা হয়েছে, মাছ রান্না করা হয়েছে, ট্যাংরা মাছ, রুই মাছ, কাতল মাছ, খাসির মাংসও খাবে না, ওকে ওই দোজকের পোড়া মুরগি, আমি ওটা বলি, তোমরা বুঝো দোজকের পোড়া মুরগি, ওই যে গ্রিল, মানে দোজকে নাকি এরকম করে পুড়বে আমাদেরকে, ঠিক আছে? ওই দোজকের পোড়া মুরগি তোমাদের খুব পছন্দের, ঠিক আছে? কিন্তু ওইটাতে কিন্তু কোনো পুষ্টি নাই, ওটা কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে যে হারে পুরানো হয়। একটা নির্ধারিত তাপমাত্রায় খাদ্যকে রান্না করতে হয়, সেটি এখানে অনেক আলোচনার ব্যাপার, অনেক বড় হয়ে যাবে কথাগুলো। তবে আমি যেটা বলছি শোনো, তোমরা বাজারের এই পচা চাটনি আচার এগুলো খেও না স্কুলে। আজকের বক্তৃতাটা কিন্তু আমাদের কর্মকর্তারা সবাই জানে, এদের জন্যে তোমরা শোনো আমার কথাগুলো। তোমরা বাজারের পচা চাটনি আচার এগুলো খেও না, কারণ এগুলো ভালো জিনিস, কিন্তু হাইজিনিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটাকে তৈরি করা হয় না। তো বলছে যে এইটা তোমরা কি জানো, এই গল্পটা মিরাক্কেলে শুনেছি, তোমরা মিরাক্কেল দেখেছো কখনো? বলেছে যে একটা পেঁয়াজুর মধ্যে একটা চুল পাওয়া গেছে, তো বলছে যে পেঁয়াজুতে চুল আসলো কীভাবে? বলে যে লোকটা পেঁয়াজু বানায় তার একটা হাত নাই, সে ওই একটা পেঁয়াজু বানায় হলো বগলের মধ্যে দিয়ে। তো এইরকমই নোংরা করে, ওই যে নাক ঝাড়ে ওইটা দিয়ে আবার ডলা দেয়, ওটা কিন্তু খুব টেস্টি হয়, ঠিক আছে? ও কিন্তু হাত ধোয় না, ও কিন্তু টয়লেটে গিয়ে সাবান ইউজ করে না, হ্যান্ড ওয়াশ ইউজ করে না, কিন্তু ওইটাই আমরা খাই। তোমরা ওটা খাবে না, তোমরা ওটা খেয়াল করবে যে কোন পানি দিয়ে তৈরি করে, কোন পানি কি সে তার পোশাক আশাক কীরকম, সে পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। আমি তোমাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি। তোমরা এখানে প্রায় 100 জনের মতো আছো, আমি হিসাব করে দেখলাম। তোমরা যদি নিজেরা সচেতন হও, তাহলে তোমাদের স্বাস্থ্য ভালো থাকা মানে আমাদের ভবিষ্যৎ ভালো হওয়া। এই জন্যে আমরা কায়দা করে, বিদেশিরা জাপানে এবং কোরিয়ায়
শোনো তোমরা একটু কথাটা আমার, জাপান এবং কোরিয়ায় বাচ্চারাও সেই রকম, সেখানে খেতে চায় না, কিন্তু ওরা কায়দা করে ওদের খাবারের মধ্যে ওই জিনিসগুলো ঢুকিয়ে দেয়। তুমি খাবে ঠিক আছে, তুমি মধু খাবে না, তোমাকে যদি বলি মধু দিয়ে রুটি খাও তুমি খাবে না, কিন্তু অস্ট্রেলিয়াতে ভিয়েতনামে দেখেছি মধুর চকলেট, তুমি দোকান থেকে চকলেট ক্যান্ডি কিনতে যাবে, ওর মধ্যে মধুর প্রলেপ দেওয়া আছে, তুমি চকলেট খেলেই মধু খেয়ে ফেলবে। তুমি বার্গার খেতে যাচ্ছ, ওই বার্গারের মধ্যে প্রচুর পরিমাণে তিল দিয়ে দেবে, বাদাম দিয়ে দেবে, যার ফলে তোমার ভিতরে মানে ভালো জিনিস ঢুকে গেল, নারকেল দিয়ে দেবে, তুমি তো এমনি নারকেল খাবে না, খাবে না, তিল ভাজা খাবে না, কিন্তু ওরা করে কি ওর ভিতরে দিয়ে দেয়। ওরা কাঁঠাল খেতে যাবে না, ওরা কাঁঠাল দিয়ে বার্গার তৈরি করে। তো ওরা কায়দা করে, তোমরা যেরকম চালাক ওরা আরও বেশি চালাক, বাবা মারা বা যারা হোটেল রেস্টুরেন্ট ব্যবসা করে, কিন্তু আমাদের দেশটা এখনও আমরা সেভাবে গড়ে ওঠিনি। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেলেছি তোমাদের উদ্দেশ্যে। তোমরা শুধু এই মেলাটায় ঘুরে, এটা কিন্তু বাণিজ্য মেলা নয়, এটা কোনো তাঁত শিল্প মেলা নয়, এখানে কিন্তু নাকা ঝাঁকা গান হচ্ছে না, ডিজে গান হচ্ছে না, কেউ নাচছে না, একটু ঝিমঝাম ভাব, তাই না? তার মানে প্রযুক্তি মেলা, লেখাপড়া শিখা, যেখানে স্কুল কলেজে কি হয় আমরা ঝিমঝাম জ্ঞানের কথা শুনি, তোমরা এই জ্ঞানের কথা শোনার জন্য তোমাদেরকে আমরা নিয়ে এসেছি। আমাদের কয়েকটা স্টল আছে, তোমরা যদি ডিপলি খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখো, এখানে অনেক কিছু বলা আছে, কৃষির পুষ্টির অনেক কিছু বলা আছে, তোমরা একটু ভালো করে দেখে যাবে। তোমাদের কাছে লিফলেট দেওয়া হয়েছে, আমি একটু আগে বলছিলাম যে লিফলেটগুলো ওদের হাতে দিলে ওরা পড়বে, বাসায় গিয়ে দেখবে, তোমরা একটু দেখো ঠিক আছে? মনে করো বাসায় গিয়ে পড়তে পারবে না, এখনই বাসে যাচ্ছ বা স্কুলে গাড়িতে যাচ্ছ, তোমরা এখনই পড়ে নিও, অনেক কিছু এর মধ্যে তোমরা পাবে। তোমরা যদি ভুল থাকে ফোন দেবা কৃষি অফিসারকে বা ডিডি স্যারকে ফোন দেবা যে আমার এতে ভুল আছে, আমার ইয়েটা মনে হয় আমাকে পছন্দ করছে না কথা বলা। আমি আর কথা বেশি বলছি না, তোমাদের উদ্দেশ্যে শুধু এটা বলছি যে আজকের মেলাটা তোমরা মনোযোগ দিয়ে দেখবে, মনোযোগ দিয়ে উপভোগ করবে। এখানে গান বাজনা নাই, ঠিক আছে? তোমরা সুন্দরভাবে এটিকে উপভোগ করবে এবং নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে কাজে লাগাবে। আমরা এই মেলার মাধ্যমে, আমাদের এই প্রকল্পের মাধ্যমে একটা মেলার আয়োজন করেছে, প্রকল্প পরিচালককে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর একটি মেলার আয়োজন করার জন্যে, এবং সেখানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানিয়ে, তোমরা কষ্ট করে আমার কথা শুনেছ। আর সামনে যারা জ্ঞানীজনরা বসেছিল তারা তো জানেই, তারা ভাবছে যে স্যার এসব কি ভুলভাল বলছে। আমি মানে তাদের কাছে নিশ্চয়ই আমার কথাগুলো অতটা গুরুত্ব না, কিন্তু তোমাদের কাছে আমি আবেদন করে যাচ্ছি যে তোমরা সময় নষ্ট করবে না, এইটা হলো তোমাদের প্রস্তুতির সময়, এটা তোমাদের প্রস্তুতির সময়। এখন তোমরা যারা ভালোভাবে প্রস্তুতি নিবে যে কোনো দিকে, যেটাই শিখবে। আমরা ছোটোকালে ইউনিভার্সিটিতে যখন পড়তাম তখন আমরা নাইট রাইডার একটা সিনেমা দেখতাম, এই কথাটা বলে আমি শেষ করছি। আমরা নাইট রাইডার একটা সিনেমা দেখতাম, সেটি কি একটি গাড়ি, একটা অত্যাধুনিক গাড়ি, সে নাইট রাইডার যে ভদ্রলোক, সিনেমার যে নায়ক, উনি হাঁটছেন, গাড়ি তার পিছনে যাচ্ছে। এটা আমরা তখনকার সময় কল্পনা করতে পারতাম না। উনি হাতে একটা মোবাইল দিয়ে কথা বলতো, তখন আমরা জানতাম না যে এটি মোবাইল ফোন কিনা। উনি ঘড়িতে, এখন সবার হাতে কি আপেলের ঘড়ি একটা কি আর থাকে না, আইফোনের না ঘড়ি একটা থাকে হাতের মধ্যে, ওটা দিয়েও কথা বলা, স্মার্ট ঘড়ি। তো এই ঘড়িতে কথা বলা যায়, কিন্তু সেই নাইট রাইডার আজ থেকে 32-35 বছর আগে ওনার হাতে সেই ঘড়িটি ছিল, উনি সেটি দিয়ে কথা বলতেন, গাড়ি কথা বলতো, চলে আসতো। এখন তো সেটি চলে আসছে, রবটের যুগ। তোমরা রবট সম্পর্কে জানো, অনেক কিছুই জানো, তোমরা অনেকে রবট তৈরিও করছো, তাই না? তাহলে মোবাইল ফোন, আমরা সেটি কল্পনাও করতে পারতাম না আমাদের সময়ে। সেই মোবাইল ফোন এখন আসছে, ডিজিটাল বাংলাদেশ হয়েছে। আমাদের একটা 2041 সাল পর্যন্ত আমাদের একটি টার্গেট আছে, যার মধ্যে আমরা সেদিন একটি স্মার্ট বাংলাদেশ আমরা গঠন করব, সেটি তোমরা গঠন করবে। তোমরা আমাদের ভুল ধরবে যে আপনারা ভুল বলেছিলেন, কিন্তু আমরা প্রমাণ করতে চাই যে আপনারা ভুল ছিলেন। আমরা এটা জানতে চাই। কোরআন শরীফে বলা আছে, কোরআন শরীফের ভুল তো করা যাবে না। কোরআন শরীফে বলা আছে যে যারা আগে এসেছে আল্লাহর কাছে তারা বেশি দাম পাবে, মানে তারাই উত্তম। কিন্তু আমরা প্রমাণ করতে চাই যে আমরাও অধম নই, আমরা তাদের থেকে উপরে যাব না। কোরআনের ভাষাকে আমরা মিথ্যে করতে পারবো না। আমরা বলতে চাই যে আমরাও একদম প্রথম না হলেও, আমরা যেহেতু পরে এসেছি, আমরাও আপনাদের চেয়ে খারাপ না। আর তোমরা আমাদের ভুল ধরবে, আমরা যারা বলছি যে ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ,
2041 তোমরা প্রমাণ করবে যে না আমরা আরও আগেই করে ফেলেছি। আর তোমাদের এটা প্রমাণ করতে হবে, তোমাদের স্বাস্থ্য ভালো রাখতে হবে। তোমাদের স্বাস্থ্য ভালো থাকলে বিদ্যা বুদ্ধি ভালো হবে, ব্রেন ভালো হবে। তোমাদেরকে চিন্তা করতে হবে দেশটিকে নিয়ে। আমরা বিদেশে চলে যাই, একটু আগে কথা বলছিলাম যে আমার ছেলে পাশ করে বিদেশ যেতে চায় কেন? কারণ কি, যে আমরা তাদের জন্যে ভালো দেশ রেখে যেতে পারছি না। তো যাই হোক, তোমরা সেই আমাদের স্বপ্নের বাংলাদেশকে, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে, প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশকে তোমরা বাস্তবায়ন করে দেখাবে আমাদের কাছে। আমাদের দেশ 52 বছর 52 বছর 54 বছর হয়েছে, আমরা এখন অনেক এগিয়েছি, আমাদের অনেক সুযোগ আছে। আমি একটা কথা বলে থাকি, আমি এই কথাটা শিখেছিলাম আমি যখন পড়ালেখা করতে গিয়েছি, তখন আমি একটা টপিকস পেয়েছিলাম, আমার নামের সামনে একটা ড আছে, এই ডটি পাওয়ার জন্যে আমাকে একটা টপিকস দেওয়া হয়েছিল। আমি বললাম স্যার কোনো তথ্য নেই, এই ধরনের তথ্য আমাকে যেটা দিয়েছেন আমি কিভাবে পিএইচডিটা করব। তখন বলেছে হোয়ার দেয়ার ইজ গ্যাপ দেয়ার ইজ এ পসিবিলিটি অফ প্রোগ্রেস, মানে যেখানে ফাঁকা আছে সেখানেই, যেখানে গ্যাপ আছে, যেখানে সমস্যা আছে সেখানে সমাধান করার সুযোগ বেশি আছে। মানে আমি যদি সহজে বলি যে আমাদের ধান উৎপাদন করার ক্ষমতা আছে 20 টন, এখন উৎপাদন হয় 10 টন, তার মানে আমার আরও 10 টন বাড়ানোর সুযোগ আছে। মানে এটাই একটা সমস্যা যে আমার খাদ্য নাই কিন্তু আমাদের সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাটাকে আমরা কাজে লাগিয়ে সাকসেস করতে চাই। সেই সম্ভাবনাটা তোমরা দেখাবে। দেশের বাইরে গিয়ে আমাদের ছেলেমেয়েরা অনেক ভালো করছে, তোমরা সেই ভালোটা করবে, আমাদের এখন দেখাবে। আমি আমাদের সিনিয়র স্যারের কাছে শুনেছি, যখন গ্রামীণ ফোন একটি সাইনবোর্ড লাগালো রাস্তার মাঝখানে, এই চিটাগং কুমিল্লা যেতে বিশাল একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে যে একজন কৃষক মাথায় গামছা বেঁধে, একজন টিশানি এবং কৃষক মাথায় গামছা বেঁধে মোবাইল ফোনে কথা বলছে ঢাকার আড়তদারের সাথে, জিজ্ঞেস করছে ভাই আজকে বাজার দর কত। এটি ছিল তখনকার স্বপ্ন। তখন আমাদের স্যাররা বলতো এটাও কি সম্ভব? এটা সম্ভব না। একটা মোবাইল ফোনে 1 মিনিট কল করলে লাগে হলো 10 টাকা। তখন 1 মিনিট 10 টাকায় কথা বলতে হতো, একটা মানে জাস্ট একটা রিং হওয়ার সাথে সাথে 10 টাকা কেটে যেত। তো সেই 10 টাকার জায়গায় এখন 10 টাকা দিয়ে এমন অনেক মোবাইলের প্যাকেজ আছে সারা মাসেই কথা না বললে নষ্ট হয় না, তাই না? অনেকে আছে খালি মিস কল দিয়েই চালায়, বলা থাকে যে আমি মিস কল দিব তুই এই দিক থেকে রিং ব্যাক করবি, অথবা মেসেজ দিয়ে দে, খুদে মেসেজ, SMS। তো যাই হোক, সেটি এখন কি, সেটা কোনো ব্যাপারই না এখন। হ্যাঁ, এই যে আজকে বিকাশ, তোমরা জানো কি না গল্পটা, আমি লম্বা করছি না, লম্বা হয়ে যাচ্ছে না এই কথাটা, 2 মিনিটে শেষ করছি। বিকাশ কিভাবে এসেছে তোমরা কি জানো? জানো না। ইতিহাসটা হলো যে রংপুর থেকে একজন রিক্সাওয়ালা এসেছে ঢাকায় রিক্সা চালাতে, তার বাড়িতে কোনো খাবার নাই, সে কোনো রকমে 100 টাকা খরচ করে বাসের ছাদেও সে ঢাকায় চলে এসেছে। ঢাকায় একটা রিক্সা নিয়ে সে রিক্সা চালাচ্ছে। এখন সেই টাকা পাঠাবে কিভাবে? সে মানি অর্ডার করতে হবে বা কারো হাতে দিতে হবে, যেতে 2-3 দিন লাগবে, ওইদিকে তো তার বাড়িতে খাবার নাই। তখন সে এটা আবিষ্কার করেছে কি, সে ফ্লেক্সি লোড করেছে ঢাকা থেকে। ঢাকার ফ্লেক্সি লোডওয়ালাকে বলছে ভাই তুমি আমার কাছ থেকে 10 টাকা নিও, তুমি ফ্লেক্সি লোড করো আমার রংপুরের ওইখানকার ওই দোকানে, তুমি 10 টাকা নাও। আর ওই দোকানদারকে বলে এসেছে ভাই তুই 10 টাকা নিস, আমার বউকে 100 টাকা পৌঁছে দিস। তার মানে তার 20 টাকা খরচ হলো, সে 1 ঘন্টার মধ্যেই তার টাকাটা চলে গেল। তখন গ্রামীণ ফোন, এই বিকাশ, এরা দেখলো, বা ব্র্যাক বোধহয় বিকাশের, তারা দেখলো যে আরে এটা তো ভালো ব্যবসা, এ তো অনেক সুন্দর ব্যবসা, তাহলে এই ব্যবসাটা আমরা নিচ্ছি না কেন, আমার মোবাইল দিয়েই তো যাচ্ছে। তখন তারা এটা নগদ, বিকাশ, ইউকেশ, নানান কিছু এখন চলে এসেছে। মানে প্রযুক্তি কিন্তু আমাদের কাছ থেকেই আসে, কিন্তু আমরা এটা জানি না। এই যে কৃষির প্রযুক্তিগুলো আসছে, এগুলো কিন্তু আমরা আমাদের কৃষকের কাছ থেকেই নিয়েছি। এটা কিন্তু কোনো নতুন আবিষ্কার না, রেডিও টেলিভিশনের আবিষ্কারের মতো না, এটি মাঠে ঘাটেই ছিল। আমরা তোমাদেরকে খালি মানে তোমাদেরকে বলছি এই জন্যে যে তোমাদের শুধু জ্ঞানটা আমরা চেঞ্জ করে, তোমরা জানো, কিন্তু আমি বলছি যে ভাত তুমি খাচ্ছ, ডালও খাচ্ছ, তরকারিও খাচ্ছ, কিন্তু পরিমাণটা হয়তো আমাদের জানা নেই, তাই না? আমি যদি এক মুঠ লবণ খাই আর 1 মুঠ চাল খাই, তাহলে তো সেটা হবে না। ভাত রান্না করা, তরকারি রান্না করা, ভাত রান্না করার জন্য একটা পরিমাণ আছে নাকি?
যে এক এক 250 গ্রাম চালের ভাত রান্না করতে কতটুকু পানি লাগে সেটি মাই জানে, আমি জানি না। আমি ভাত রান্না করতে গেলে হয় কোনো দিন ভাত শক্ত হয়, বিপদে পড়ে আমাকে ভাত রান্না করতে হয় মাঝে মাঝে, তো সেটা তো হয় পানি বেশি হয়, সারাক্ষণ মার গালতে হয়, মার গাললে আবার ভাতের ফ্যান ফেলে দিলে কি হয়, পুষ্টি নষ্ট হয়ে যায়। এগুলো নিশ্চয়ই অনেক তোমরা জানো। তো আর কথা বলছি না, তোমরা আমাদেরকে ভুল ধরে দেখাবে, এই মেলাটা ঘুরবে, মেলায় তোমাদের অভিমত দেখতে চাই, এখানে রেজিস্টার থাকবে, তোমরা রেজিস্টারে লিখে যাবে যে আপনাদের মেলাটায় আরও এই এই জিনিস থাকলে আমাদের জন্য ভালো হতো, তোমরা এই মন্তব্যটা করে যাবে। এখানে মেলায় হয়তো ডিজে গান নাই, হিন্দি গান নাই, কিন্তু এখানে অনেক জ্ঞানের ব্যাপার আছে, তোমরা সেটি জানবে। আমি সর্বোপরি চট্টগ্রাম অঞ্চলের আমাদের অতিরিক্ত পরিচালক, আজকের চট্টগ্রাম জেলার উপপরিচালক এবং প্রকল্প পরিচালক সহ প্রকল্প সংশ্লিষ্ট যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর তোমরা আমার কথাটা এত সুন্দরভাবে শুনলে আমি অত্যন্ত খুশি হয়েছি। তিন দিন ব্যাপী মেলার আমার সুযোগ্য আমার পরিচালক স্যারকে ঢাকা থেকে এসে আমাদের উদ্বোধন করার জন্য স্যারকে কৃষি সম্মান অধিদপ্তর চট্টগ্রাম জেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও আমাদের অতিরিক্ত পরিচালক স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। ঢাকা থেকে আসছেন আমার প্রকল্পের যে আমার প্রকল্প পরিচালক মহোদয় আসেন, আমাদের আসছে বনিয়ামিন আসার কথা ছিল, ওখানে কৃষিবিদ শহীদুল ইসলাম ডিডি লিসা স্যার, তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সম্মানিত উপস্থিতি যারাই আছেন, বিশেষ করে আমার ছাত্রছাত্রীগণ, আমাদের সবাইকে আমাদের কৃষি সম্মান অধিদপ্তর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা স্টলটা ভিজিট করবো, এরপরে আমাদের নাস্তার ব্যবস্থা আছে। সবাইকে আবারও কৃষি সম্মান অধিদপ্তর চট্টগ্রাম জেলার পক্ষে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কৃষি অতি ছাত্রকে নিয়ে স্টল প্রদর্শনের জন্য এটাকে বলে একটা পেয়ারার চারা নাম বলতে পারবেন না, বাচ্চাদেরকে বলে দিতে মানে এই সোলার দিয়ে লাইট জ্বলবে, মানে আপনার কোনো কারেন্ট কিছু হালকা ব্যাটারি আছে। কয় ঘন্টা চলে? আচ্ছা, ডায়াবেটিক আমাদের এইটা লোকাল
আমরা স্টলে কয়জন? আফসার ভাইকে দেন না একটা। আচ্ছা ওখানে বাদ দেন। আমি